শুভ সন্ধ্যা সবাইকে। আজ 25 নভেম্বর সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, জানুয়ারিতে বিজ্ঞপ্তি, 12-13 ফেব্রুয়ারির আগেই পঞ্চায়েত ভোট, বাজেট অধিবেশনের একদিনের কর্মসূচি কোকরাঝাড়ে, লালা সার্কল অফিস বহাল রাখার দাবি প্রকট, নাগরিক সভায় কমিটি গঠিত, পিএইচির অকেজো দেয়ালগিরে দুর্ঘটনার আশঙ্কা হাইলাকান্দিতে, মারাঠার রাজনীতিতে প্রথমবার বিরোধী দলনেতা থাকবে না মহারাষ্ট্র বিধানসভায়, জিরিবামে অপহৃত মৃত 3 জনের পোস্টমর্টেম রিপোর্ট ভয়াবহ, মণিপুরে ফের নৃশংসতার চিত্র প্রকাশ্যে, অবসর গ্রহণের পর বিচারপতিদের রাজনীতিতে আসা উচিত নয় বললেন প্রাক্তন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, গৌরবের লড়াইয়ে বিহালিতে বিপুল ভোট বৃদ্ধি কংগ্রেসের, হার স্বীকার করাই বড় রাজনীতিকের লক্ষণ, যেন হারেননি প্রমাণের চেষ্টা, কটাক্ষ মুখ্যমন্ত্রীর, শাসক দলের জন্যই রাজনৈতিক অস্থিরতা আসামে, বিস্ফোরক অখিল গগৈ, উপনির্বাচনে হারের জন্য দায়ী গৌরব, কংগ্রেসের অহংকার, কার বলে বিরোধীরা এক হননি, গৌরব কংগ্রেসকে টুকে প্রশ্ন লুরিনজ্যোতি গগৈর, বাংলাদেশে ইসকন সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করল পুলিশ, গুগল ম্যাপ দেখে গাড়ি চালিয়ে করুণ পরিণতি, নদীতে ঝাঁপ, মৃত্যু 3, এবং সর্বশেষ খবরটি হলো, অস্ট্রেলিয়ার পার্থে সিংহের গর্জন, 295 রানে বিরাট জয় টিম ইন্ডিয়ার, সিরিজে এগোলো ভারত। এবারে শুনুন বিস্তারিত খবর। পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি জারি হবে জানুয়ারিতে, ফেব্রুয়ারির 12-13 তারিখের মধ্যেই মিটে যাবে ভোট পর্ব। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার পঞ্চায়েত ভোটের এই সময় ঘোষণা করেছেন। আগামী 24-25 ফেব্রুয়ারি গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে বিশ্ব বিনিয়োগ সম্মেলন, তাই এর আগেই শেষ করা হবে পঞ্চায়েত ভোটের পর্ব। তাছাড়া ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত বিধানসভার বাজেট অধিবেশনের একদিনের কর্মসূচি কোকরাঝাড়ে আয়োজনের পরিকল্পনা করছে সরকার। মুখ্যমন্ত্রী জানান, ফেব্রুয়ারি মাসে বিধানসভার বাজেট অধিবেশন বসবে। সরকার সিদ্ধান্ত নিয়েছে বাজেট অধিবেশনের একদিনের কর্মসূচি যাতে কোকরাঝাড়ে আয়োজন করা হয়। রাতে সেখানে থাকা নয়, সকালে গিয়ে বিকেলে ফিরে আসার ব্যবস্থা করা হবে। এ নিয়ে বিটিআর প্রশাসনের সঙ্গে আলোচনা করা হয়েছে। বছরের প্রথম অধিবেশন বলে রাজ্যপালের ভাষণ থাকবে অধিবেশনে। তাছাড়া বাজেটও পেশ করা হবে আগামী অর্থ বছরের, তাই রাজ্যপালের ভাষণ কিংবা অর্থমন্ত্রীর বাজেট ভাষণের মধ্যে একটি যাতে কোকরাঝাড়ে করানো যায় সেই চেষ্টা করা হবে। এতে দীর্ঘদিনের এক ইচ্ছা পূরণ হবে। পরবর্তী খবরটি হলো, কার বলে বিরোধীরা এক হননি, গৌরব কংগ্রেসকে টুকে প্রশ্ন লুরিনের। রাজ্যের 5 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে। সবগুলো কেন্দ্রেই বিজেপি মিত্রজোটের প্রার্থীরা জয়ী হয়েছে। এ ব্যাপারে নাম রূপে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আসাম জাতীয় পরিষদের সভাপতি লুরিনজ্যোতি গগৈ বলেন, আমি প্রথম থেকেই বলে আসছি, বিজেপির মতো শক্তিশালী দলকে পরাস্ত করতে হলে সব বিরোধী দলকে একসঙ্গে হতে হবে। একসঙ্গে মিলে লড়াই করলেই বিজেপির বিরুদ্ধে জয়ী হওয়ার সম্ভাবনা বেশি। এদিকে 5 আসনের উপনির্বাচনে বিহালি এবং আগে কংগ্রেস দলের দখলে থাকা সামাগুড়িতে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর বিজেপি জয়লাভ করে। মিত্রজোটের সফলতার পর বিজেপি রবিবার বিজয় উৎসব বের করে। এই প্রেক্ষিতে রাজ্যের বিরোধীরা বিপর্যস্ত হওয়ার মূল কারণ হিসেবে বিরোধী দলগুলো একত্রিত না হওয়ার কথাই বারবার উঠে এসেছে। বিজেপিকে পরাস্ত করতে রাজ্যে বিরোধী ঐক্য মঞ্চ গঠন করা হয়েছিল, কিন্তু প্রধান বিরোধী দল কংগ্রেসের জন্যই উপনির্বাচনে বিরোধীরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি, এমন অভিযোগও উঠেছে। এ প্রসঙ্গে লুরিনজ্যোতি বলেন, উপনির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি একত্রিত হওয়ার জন্য বারবার চেষ্টা করেছি, কিন্তু কংগ্রেস বিরোধীদের একতার কথা বুঝতে না পারার জন্য এই পরিবেশের সৃষ্টি হয়েছে। সামাগুড়িতে কংগ্রেসের খারাপ ফলাফলের মূল কারণই হচ্ছে একতা না থাকার বিষয়টি। গৌরব গগৈ বিহালিতে ব্যস্ত থাকার জন্য সামাগুড়িতে নিজের শক্তি দেখাতে পারেননি। বিরোধীরা একত্রিত হয়ে বিজেপির বিরুদ্ধে রণকৌশল প্রস্তুত করলেই বিজেপিকে পরাস্ত করা সম্ভব বলেন লুরিনজ্যোতি। এর পাশাপাশি তিনি আরো বলেন, বিহালিতে বিরোধীর ভোট বিভাজনের জন্যই বিজেপি জয়লাভ করেছে। বিরোধীরা একতা কেন ধরে রাখতে পারেননি সেটাই এখন বিরাট প্রশ্ন। উপনির্বাচনে 5টি কেন্দ্রে জয়লাভ করলেও কেউ সরকার গঠন করতে পারবে না, কিন্তু বিরোধীদের একসঙ্গে চলার যে যাত্রা শুরু হয়েছিল সেটিকে বাঁচিয়ে রাখার প্রয়োজন ছিল। কার ভুলের জন্য এক হতে পারেননি সেটা আর সবার সামনেই পরিষ্কার হয়ে গেছে। পরবর্তী খবরটি হলো, লালা সার্কল অফিস বহাল রাখার দাবিতে মাঠে নামলো নাগরিক সমাজ। লালা সার্কল অফিসের অস্তিত্ব রক্ষায় লালাবাসী আপসহীন সংগ্রামের জন্য প্রস্তুত রয়েছেন, এই বিষয়ে সংঘবদ্ধ লালার মানুষ। কিছুতেই লালা সার্কল অফিস স্থানান্তর করতে দেওয়া হবে না।
লালা সার্কল অফিস বহাল রাখার দাবিতে লালা রুরাল কলেজ অডিটোরিয়াম হলে এক নাগরিক সভা অনুষ্ঠিত হয়। প্রবীণ নাগরিক সমীরণ পালের পৌরোহিত্যে আয়োজিত সভায় সর্বসম্মতিতে একটি কমিটি গঠন করা হয়। এতে উপদেষ্টা হয়েছেন গৌতম রায়, সুজামুদ্দিন লস্কর, জাকির হোসেন লস্কর, কৃপনাথ মালা, সমীরণ পাল ও গোবিন্দলাল চ্যাটার্জি। সভাপতি মনোনীত হয়েছেন মৃণাল কান্তি মজুমদার ও কার্যকরী সভাপতি পদে রয়েছেন নুরুল হুদা চৌধুরী। সহ সভাপতি পদে অঞ্জননাথ মজুমদার, আশিস রঞ্জন নাথ, যুবরাজ বণিক, উবাইদুর হোসেন চৌধুরী, শৈলেন্দ্র সিংহ ও এনজি রত্না সিংহ। সাধারণ সম্পাদক হয়েছেন কপিল কর্পূর কায়স্থ। সম্পাদক পদে দিলওয়ার সেন বড়বুইয়া, গোপাল দাস, মন্টু মজুমদার, সন্তোষ দেব, পারভেজ লস্কর ও এল সীমা সিংহ। কোষাধ্যক্ষের দায়িত্ব অর্পণ করা হয়েছে বিপ্র কুমার নাগকে। প্রচার সম্পাদকের দায়িত্ব রয়েছেন শামীম বাহার লস্কর, শফিকুর রহমান লস্কর ও সুজামুদ্দিন মজুমদার। এদিনের সভায় লালা সার্কল অফিস স্থানান্তর করা হলে জনগণের যে ভোগান্তি হবে তা তুলে ধরে বৃহত্তর জনস্বার্থে সেই কার্যালয় বহাল রাখার দাবি জানিয়ে বক্তব্য রাখেন কপিল কর্পূর কায়স্থ, গোবিন্দলাল চ্যাটার্জি, নুরুল হুদা চৌধুরী, অঞ্জননাথ মজুমদার, বিপ্র কুমার নাগ, মৃণাল কান্তি মজুমদার, আশিস রঞ্জন নাথ, গোপাল দাস, মন্টু মজুমদার প্রমুখ। সভায় লালা সার্কল অফিস বহাল রাখার গণদাবি অভিভাবক মন্ত্রী ও সাংসদের মাধ্যমে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তী খবরটি হলো পিএইচির অকেজ দেওয়াল গিরে দুর্ঘটনার আশঙ্কা হাইলাকান্দিতে। হাইলাকান্দি শহরের ডাকবাংলো রোডের পানীয় জল প্রকল্পের সীমানা দেওয়াল বিপজ্জনক অবস্থায় ঝুলে রয়েছে। এর ফলে ডাকবাংলো রোড দিয়ে চলাচলকারী স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ এলাকার নাগরিকরা এই বিপজ্জনক দেওয়ালের গা ঘেঁষে আসা যাওয়া করতে বাধ্য হচ্ছেন, যার ফলে দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। যদিও এ ব্যাপারে কর্তৃপক্ষের বিশেষ কোনো হেলদোল লক্ষ্য করা যাচ্ছে না বলে এলাকাবাসীর অভিযোগ। গত বেশ কিছুদিন থেকে হাইলাকান্দি শহরের জনস্বাস্থ্য কারিগরি বিভাগের পানীয় জল প্রকল্পের এই সীমানা দেওয়াল ডাকবাংলো রোডের দিকে হেলে রয়েছে। যে কোনো সময় দেওয়ালটি ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। এ নিয়ে আতঙ্কিত এলাকার মানুষ, এলাকার সচেতন নাগরিকরা এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমালোচনায় মুখর হয়ে আছেন। তাদের দাবি, কোন ধরনের দুর্ঘটনা ঘটার আগেই দেওয়ালটির অকেজ অংশ মেরামত করা হোক। এদিকে সীমানা দেওয়ালটির বেহাল অবস্থার খবর পেয়ে বিভাগীয় কর্মী এলাকায় এটি পর্যবেক্ষণ করে বিহিত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। পরবর্তী খবরটি হলো বিহালিতে গৌরব গগৈর সঙ্গেই লড়াই ছিল বিজেপির। জোরহাটে বুথের লড়াইয়ে বিজেপিকে হারিয়ে দিতে পারলেও বিহালির উপনির্বাচনে পারেননি তিনি। শাসক দলের প্রার্থীর কাছে ৯,০০০-এর বেশি ভোটে হেরেছেন কংগ্রেস প্রার্থী, কিন্তু গৌরবের লড়াইয়ে বিহালিতে বিপুল হারে ভোট বেড়েছে কংগ্রেসের। ফলে উৎফুল্ল কংগ্রেস নেতৃত্ব, কিন্তু মুখ্যমন্ত্রীর কটাক্ষ কংগ্রেস যেন হারেনি সেটাই প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে। ৫ কেন্দ্রের উপনির্বাচনে সিদলিতে এক প্রকার দুলিশ্বাত হয়েছে কংগ্রেস। বঙ্গাইগাঁও, দলাইয়েও ভোটের হার বিজেপির চেয়ে অনেক দূরে। সামাগুড়িতেও ধর্মীয় সংখ্যালঘু ভোট টেনে নিয়ে রকিবুলকে মাটিতে টেনে নামিয়েছে বিজেপি। এই অবস্থায় শোনিতপুর জেলায় বিহালি কেন্দ্রের ফলাফলই একমাত্র আশা দেখাচ্ছে কংগ্রেসকে। বিরোধী দলের উৎসাহের কারণ হচ্ছে ভোটের হার বৃদ্ধি। ২১-এর বিধানসভা ভোটে বিহালিতে বিজেপির কাছে কংগ্রেস প্রার্থী হেরেছিলেন ৩২,০০০ ভোটে। সেখানে উপনির্বাচনে পরাজয়ের ব্যবধান কমে ৯,০০০ হয়েছে। পরবর্তী খবরটি হলো অবসর গ্রহণের পর দেশের প্রাক্তন বিচারপতিদের রাজনীতিতে আসা উচিত নয় মনে করেন সুপ্রিম কোর্টের সদ্য প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, অবসর গ্রহণ করলেও জনগণ প্রাক্তন বিচারপতিদের আইনের রক্ষক হিসেবেই মনে করেন দেশের জনগণ। তাই প্রাক্তন বিচারপতিদের জীবন চর্চা এমন হওয়া উচিত যাতে তাদের দেশের সমাজ বিচার ব্যবস্থার উপর আস্থা রাখতে পারে। তিনি কি কোনোদিন রাজনীতিতে যোগ দিতে পারেন এমন প্রশ্নের জবাবে চন্দ্রচূড় বলেন, কখনোই নয়। জানান, ৬৫ বছর বয়সের পর তিনি এমন কোনো কিছু করতে রাজি নন যা তার কাজ এবং বিচার ব্যবস্থার অখণ্ডতার উপর সন্দেহ তৈরি করে। প্রাক্তন প্রধান বিচারপতি বলেন, অবসরের পরও এই সমাজ আমাদের একজন বিচারপতি হিসেবেই দেখে। তাই যেসব কাজ দেশের বাকি ৫ জন নাগরিকের জন্য স্বাভাবিক বলে মনে হয় তা একজন প্রাক্তন বিচারপতি করলেও তাকে সহজভাবে মেনে নেয় না সমাজ। পাশাপাশি তিনি স্পষ্ট করে দেন, যেসব বিচারক বা বিচারপতি অবসর গ্রহণের পর রাজনীতিতে এসেছেন তাদের নিয়ে কোনো অসন্তোষ নেই তার। তবে অবসর নেওয়ার পর প্রতিটি বিচারকের ভাবা উচিত তারা এতদিন যে কাজ করেছেন এবং এরপরে যা করবেন তাতে মানুষের উপর তার কি প্রভাব পড়বে সেই বুঝেই সিদ্ধান্ত নেওয়া উচিত। পরবর্তী খবরটি হলো জিরিবামের নৃশংসতার ভয়াবহ চিত্র দেখা গেল আবার। ১১ নভেম্বর মণিপুরের জিরিবামের জাকুরাডোরে আশ্রয় শিবির থেকে অপহৃত হয়েছিলেন একই পরিবারের ৬ শিশু ও মহিলা। পরবর্তীতে বরাক নদী থেকে উদ্ধার হয় এদের মৃতদেহ। এই ৬ জনেরই জীবিত সময়ের এক ছবি আগে ভাইরাল হয় সামাজিক মাধ্যমে।
এর পাশাপাশি এবার সামনে এসেছে 3 জনের দেহের ময়নাতদন্তের রিপোর্ট। শিউরে ওঠার মতো বিবরণ দেওয়া হয়েছে রিপোর্টে। 11 নভেম্বর রাজ্য সরকারি কর্মী লাইসরম হেরোজিত নামের এক ব্যক্তির 2 সন্তান, স্ত্রী, শাশুড়ি, শালিকা এবং শালিকার 1 সন্তানকে অপহরণ করে আটক করে কুকি জঙ্গিরা। পরবর্তীতে তাদেরই মৃতদেহ বরাক নদীতে ভেসে উঠে মৃতদেহে ততক্ষণে পচন ধরে যায়, যা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসামের শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। মৃতদের নাম ইয়রেনবাম রানী দেবী, থৈবী দেবী, থাজা মানবী দেবী, লাইসরম হেতম্বী দেবী, লাইসরম চিংখেইনবা সিং, লাইসরম লাঙ্গাম্বা সিং। ময়নাতদন্তের রিপোর্ট থেকে জানা গিয়েছে চিংখেইনবা সিং এর মাথায় গুলি লেগেছে। পিটিয়ে মারলে যেমন আঘাত পাওয়া যেতে পারে সেসব পাওয়া গিয়েছে। বুকের পাঁজরের কিছু অংশ ভাঙ্গা ছিল। এছাড়াও শরীরে একাধিক অংশ ভাঙ্গা ছিল এই শিশুর। যে ছবিটি ভাইরাল হয় সেখানে একটি পিঙ্ক টি শার্টে দেখা গেছে তাকে। একটি খেলনাও তার কাছে পড়ে থাকতে দেখা গেছে। হৈতন্নী দেবীর রিপোর্টে একইভাবে বুকের পাঁজরে ক্ষতচিহ্ন মিলেছে। মনে করা হচ্ছে 3টি গুলি তার বুকে মারা হয়েছে। পশ্চাৎপদে গুলির আঘাত মিলেছে। চিংখেইনাবার ঠাকুরমা রানী দেবীর শরীরে 5টি গুলির চিহ্ন পাওয়া গিয়েছে। একটি হাতে, একটি তলপেটে, একটি মাথায় ও 2টি বুকে। প্রত্যেকটি দেহে একাধিক গভীর ক্ষতচিহ্ন মিলেছে। 3টি রিপোর্ট পাওয়া গেলেও বাকি 3 জনের ময়নাতদন্তের রিপোর্ট এখনো হাতে পাননি এই পরিবারের কর্তা চিংখেইনাবার বাবা হেরোজিত। সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, বাকি 3টি রিপোর্ট জানার অধিকার তার রয়েছে। পুলিশের দিকে আপাতত তাকিয়ে তিনি। মৃতদের যে ছবিটি ভাইরাল হয়েছে সেটি অপহরণের পর তোলা হয়েছে বলে মনে করা হচ্ছে। এটি সামনে আসার পর কার্যত তোলপাড় হয়েছে সারা দেশ। বহু মানুষ ধিক্কার জানিয়েছেন এমন বর্বরচিত ঘটনার। বিচারের দাবিতে একটি জয়েন্ট অ্যাকশন কমিটি তৈরি হয়েছে। ঘটনার তদন্ত চলছে। পরবর্তী খবরটি হলো, মারাঠা রাজনীতিতে প্রথমবার বিরোধী দলনেতা থাকবে না মহারাষ্ট্র বিধানসভায়। মহারাষ্ট্র বিধানসভা ভোটে ভরাডুবি ঘটেছে মহাবিকাশ আঘাড়ির। বিরোধী জোটের এই পরাজয়ের পর মহারাষ্ট্র বিধানসভায় কোনো বিরোধী দলনেতাকে দেখা যাবে না। কারণ মহাবিকাশ আঘাড়ির শরিক কোনো দলই প্রধান বিরোধী দলের তকমা পাওয়ার জন্য প্রয়োজনীয় 29টি আসন পায়নি। রাজ্য বিধানসভায় বিরোধী দল এবং বিরোধী দলনেতার মর্যাদা পেতে হলে অন্তত 29টি আসন পাওয়া দরকার ছিল, যা মহাবিকাশ আঘাড়ির শরিক কোনো দলের কাছেই নেই। মহারাষ্ট্র রাজনীতিতে গত 60 বছরে প্রথমবার এমন ঘটনা ঘটছে। এবারই প্রথম প্রধান বিরোধী দলনেতা ছাড়াই চলবে মহারাষ্ট্র বিধানসভা। সদ্য সমাপ্ত নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জোট 288টি বিধানসভা আসনের মধ্যে 230টি আসনই জিতেছে। আর ক্ষমতাসীন জোটের জোরে কার্যত লন্ডভন্ড হয়ে পড়েছে বিরোধী জোট। নির্বাচন কমিশনের তথ্য অনুসারে বিরোধী এমবির অংশ শিবসেনা বিরোধী জোটের মধ্যে সর্বোচ্চ 20টি আসন জিতেছে। বিরোধী দলনেতার জন্য প্রয়োজনীয় সংখ্যার চেয়ে 9টি আসন কম আছে তাদের। কংগ্রেস 16টি আসনে জিতেছে এবং শরদ পাওয়ারের এনসিপি পেয়েছে মাত্র 10টি আসন। এমন অবস্থায় রাজ্য বিধানসভা আইনে বিরোধী দলের নেতাদের বেতন এবং ভাতাগুলির বিধান অনুসারে একটি দলকে প্রধান বিরোধী দলের তকমা অর্জনের জন্য সামগ্রিক আসনের ন্যূনতম 10% আসন পেতে হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই মর্যাদা এখন বিরোধী কোনো দলের কাছেই নেই। এর আগে 2019 সাল থেকে 2024 সাল পর্যন্ত লোকসভায় কোনো বিরোধী দলনেতা ছিলেন না, কারণ কোনো রাজনৈতিক দলের কাছে এককভাবে লোকসভার 10% আসনই ছিল না। পরবর্তী খবরটি হলো, গুগল ম্যাপ দেখে গাড়ি চালিয়ে করুণ পরিণতি, নদীতে যা মৃত্যু 3। গুগল ম্যাপ দেখে যাচ্ছিলেন গাড়িতে। নির্মীয়মান সেতুর কিছু অংশ যে ভেঙে পড়ছে তা জানতেন না চালক। মাঝপথে সেতু শেষ, গাড়ি উল্টে পড়ল নদীতে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বরেলিতে। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন চালক সহ 3 জন। জানা গিয়েছে চালক ছাড়া বাকি যে 2 জন গাড়িতে ছিলেন তাদের নাম বিবেক আর অমিত। তারা সকলে মিলে শনিবার গুরুগ্রাম থেকে রওনা দিয়েছিলেন বিয়ে বাড়ির উদ্দেশ্যে। বরেলি যাওয়ার পথ কারো জানা না থাকায় তারা শরণাপন্ন হয়েছিলেন গুগল ম্যাপের। সেই দেখেই এগোচ্ছিল গাড়ি। পথে পড়ে রামগঙ্গা নদী। এই নদীর উপরে রয়েছে সেতু। সেই সেতুগত বর্ষা কিছুটা ভেঙে পড়েছিল, সেটা আর গুগলে আপডেট ছিল না। চালক গাড়ি নিয়ে ব্রিজের উপর চলতে শুরু করেন। এরপর সেতু যেখানে শেষ হয়েছে সেখান থেকে গাড়িটি আগে যাওয়ার পথ না পেয়ে উল্টে যায় গঙ্গায়। পরের দিন সকালে দেখা যায় গাড়ি নদীতে আংশিক ডুবে রয়েছে। নদী থেকে সেতুর উচ্চতা 50 ফুট। নদীতে বেশি জল ছিল না। উঁচু থেকে পড়ার ফলে মৃত্যু হয় গাড়ির ভিতরে থাকা ব্যক্তিদের। স্থানীয়রা খবর দেন পুলিশে।
পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। স্থানীয়দের অভিযোগ প্রশাসনের অসাবধানতাতেই ঘটেছে এই দুর্ঘটনা। বেশ কিছুদিন আগে সেতু ভেঙে পড়লেও সেতুর শুরুতে কোনো সাবধানতা বোর্ড বসানো হয়নি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ওই গাড়িটি ভাড়া করে বিয়ে বাড়ি যাচ্ছিলেন দুই যুবক। বাকি দুজনের সন্ধান মিললেও ট্যাক্সি চালকের পরিচয় এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তার পরিচিতি জানতে খোঁজ শুরু করেছে পুলিশ। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।